ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতো এবারেও তোমাদেরকে আমি স্বাগতম জানাই। আজ আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিএভি স্কুলের ক্লাস 9-এর যে কমিউনিকেটিভ ইংলিশের যে গল্পটা আছে, যে হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড, এই যে গল্পটা, এই গল্পটা যিনি লিখেছেন সুধা মূর্তি, তো তার কথা আমি তোমাদেরকে প্রিভিয়াস একটা ভিডিওতে বলে দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি তারা একবার দেখে নেবে, আর যারা দেখেছো তারা তারপরে এই ভিডিওটা দেখে নেবে। এই ভিডিওটা হচ্ছে এই গল্পটারই বিষয়বস্তুটা কি এবং এই ফ্যাক্টটা আমি তোমাদের সঙ্গে একটু ডিসকাস করব। তো এটা সম্পর্কে বলার আগে বলে দিই, এই দুটো তোমরা জানতে পারলে এই তোমাদের আশা করি কোশ্চেন আনসার করতে কোনো প্রবলেম হবে না। তবুও আমি তোমাদের সঙ্গে কোশ্চেন আনসারটা ডিসকাস করে দেবো। তো এই যে দেখো, এই যে গল্পটার মধ্যেই মানে নামটার মধ্যেই আমরা বুঝতে পারছি যে জিনিসটা কি হতে পারে। হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড, তাহলে আমি কিভাবে শিখিয়েছিলাম আমার গ্র্যান্ডমাদারকে কি করতে, পড়তে। এই যে গল্পটা লেখিকা যিনি সুধা মূর্তি, তিনি লিখেছেন। লেখিকার বয়স তখন ছিল 12 বছর, আর আজকে মানে 2024 সালে বর্তমানে ওনার বয়স হচ্ছে 73, তাই না? তাহলে 73 যদি হয়, তাহলে আমরা ধরে নিতে পারি 61 ইয়ার্স আগে, মানে 73 মাইনাস যদি 12 করে দিই, কারণ তখন বয়স ছিল 12 বছর। তাহলে 73 থেকে যদি -12 করে দিই 61 হচ্ছে, তাই না? 60 আর 10 70, এদিকে 2 70, আর এদিকে 2 আর +1 3 73। তাহলে 61 ইয়ার্স আগের একটা ঘটনা। তো তিনি সেটা, তার যে অভিজ্ঞতা তখন 12 বছরের বয়সে, সেই অভিজ্ঞতার কথা দীর্ঘ সময় যিনি তার গ্র্যান্ডমায়ের সঙ্গে কাটিয়েছেন, তো তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই গল্প আকারে তুলে ধরেছেন। এই গল্পের একটা ফ্যাক্ট আছে, এবং গল্পে তোমাদেরকে একটা কথা বলি, গল্পের একটা প্রবলেম আছে, একটা অ্যাকশন আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে লেখিকার যিনি গ্র্যান্ডমা, তার সব কিছু আছে, তিনি ওয়েল অফ একটা ফ্যামিলিতে বিলং করছেন, তিনি সব কিছু পেয়েছেন, শুধু একটা জিনিসের তার কাছে অভাব ছিল। সেটা কি? তিনি নিজে একজন প্রপার লিটারেট পার্সন ছিলেন না। তাই তিনি নিজেকে সবসময় ভাবতেন কি, যে তিনি ডিপেন্ডেন্ট একটা পার্সন, তিনি ইন্ডিপেন্ডেন্ট নন, এটা তিনি ভাবতেন। তো এই প্রসঙ্গে একটা লাইন আমার খুব মনে পড়ে যাচ্ছে, একটা ট্যাগ লাইন, যে পেলে শিক্ষা নিলে যত্ন, মেয়েও হবে কন্যারত্ন। পেলে শিক্ষা, মানে শিক্ষা যদি পায়, নিলে যত্ন, যদি যত্ন নেওয়া হয় এই শিক্ষার উপরে, মেয়েও হবে কন্যা রত্ন, মানে মেয়েটাও তাহলে রত্ন হবে, জুয়েল হবে, মূল্যবান হবে শিক্ষার কাজে। শিক্ষা আমাদের এনলাইটেন করে, তাই না? তো জ্ঞানের একটা আলো আছে। তো সেরকম ওই লেখিকার গ্র্যান্ডমাদার, মানে সুধা মূর্তির গ্র্যান্ডমাদার, তিনি তখন, তার বয়স ছিল 62 ইয়ার্স ওল্ড। তো সেই 62 ইয়ার্স ওল্ডে এসে তিনি এটাই মনে করছেন যে তিনি সব পেয়েছেন, কিন্তু তিনি পড়তে পারেন না, তিনি পড়াশোনা জানেন না, সেই জন্য তিনি এখনো নিজেকে ডিপেন্ডেন্ট ভাবেন, কারোর উপর তিনি ডিপেন্ড করে আছেন। তিনি নিজেকে স্বাধীন ভাবতে পারেন না, তিনি নিজেকে নির্ভরশীল ভাবেন। তার এই নির্ভরশীলতা, তার এই ডিপেন্ডেন্টের ভাবনা একটা সময় কি হয়, কেটে যায়। কার হাত ধরে কাটে? একদিন তিনি রিয়েলাইজ করেছিলেন। কখন রিয়েলাইজ করেছিলেন সেটা আমি গল্প আকারে বলবো, গল্পটা এখন বলবো। তো এই যে তিনি, তার সব থাকা সত্ত্বেও তিনি যে ভাবছেন যে তিনি পড়াশোনা জানেন না, এটাই তার দুর্বলতা, এটাই তার অসহায়তা, মানে তিনি একজন নিজেকে খুব পোর, একজন উইক পার্সন ভাবছেন। তো এটাই, এই জন্য কি হচ্ছেন,
এটাই ছিল গল্পের একটা প্রবলেম। এবং প্রবলেমটা সলিউশন কি, অ্যাকশনটা কি? একদিন এই গ্র্যান্ডমা তার গ্র্যান্ড ডটারকে বললেন, একটা টাইম নিয়ে নিলেন, যে দুসেরা টাইম অবধি তিনি বললেন যে আমাকে একটু শিখিয়ে দাও কীভাবে অ্যালফাবেটগুলোকে চিনতে হয়, আইডেন্টিফাই করতে হয় এবং কীভাবে পড়তে হয়। তিনি পড়াশোনা শুরু করলেন কত বছর বয়সে? 62, 62, অ্যাট দ্য এজ অফ 62 ইয়ার্স সি স্টার্টেড, ঠিক আছে, টু এডুকেট হিমসেলফ, সি স্টার্টেড লার্নিং টু এডুকেট হিমসেলফ, সরি হারসেলফ। শিখতে শুরু করলেন এবং একটা নির্দিষ্ট টাইম তিনি বেঁধে নিলেন, নির্দিষ্ট টাইমের বাউন্ডারিতে তিনি শিখতে লাগলেন। সেই টাইমটা হচ্ছে দুসেরা টাইম অবধি। তো সেই দুসেরা টাইম অবধি তিনি নিজেকে কঠোরভাবে, তিনি প্রচণ্ডভাবে স্ট্রাগল করে পড়াশোনা করে এবং খুব ডেডিকেট পার্সনের মতো ডেডিকেশনের সাথে তিনি তার যে ডিটারমিনেশন, সেই ডিটারমিনেশনে তিনি সাকসেস হন। তিনি যথেষ্টভাবে পড়তে পারেন এবং প্রচণ্ড খুশি হন। তার যে মেন্টালি যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সেই মেন্টালি ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গাটা কেটে যায় এবং তিনি কি করেন, তিনি হ্যাপি ফিল করেন। এটা হচ্ছে গল্পের অ্যাকশন। প্রবলেম ছিল ওটা, পড়তে পারতো না, পড়া শিখলো, জানলো at the age of 62, that is the action। এটা হচ্ছে ব্যাপার। গল্পের প্রবলেম বলে দিলাম, গল্পের অ্যাকশন বলে দিলাম। এবার গল্পটার সামারি বলুন। গল্পটার সামারিটা কি? সুধামূর্তি বলছেন, যিনি রাইটার বা ন্যারেটার এখানে, তিনি বলছেন কি, তিনি বলছেন যে যখন আমার 12 বছর বয়স, তখন তিনি তার গ্র্যান্ডমায়ের সঙ্গে থাকতেন। তার গ্র্যান্ডমার বয়স তখন 62। কোথায় থাকতেন? কর্ণাটকের সিগাঁও বলে একটা ভিলেজের ওইখানে তিনি থাকতেন। এই গ্রামটা ছিল অতি প্রত্যন্ত একটা গ্রাম, যেখানে কমিউনিকেশনের অনেকটাই প্রবলেম ছিল। মানে কমিউনিকেশন সিস্টেমটা ঠিক ডেভেলপড ছিল না, এবং ডেভেলপ না থাকলেও ওইখানকার মানুষরা যথেষ্ট কালচার এবং এডুকেটেড ছিলেন, এবং ওদের মধ্যে একটা ডিজায়ার ছিল কিসের, মানে একটা টু গ্যাদার নলেজ, ঠিক আছে। তারা যথেষ্টই ওয়াকিবহাল ছিলেন তাদের সমসাময়িক পরিস্থিতি, তাদের যে কনসার্নড ম্যাটার, সেগুলো সম্পর্কে তারা যথেষ্টই খোঁজখবর রাখতেন। তো সেরকমই তারা তখনকার দিনে কি হতো, তখনকার দিনে আমরা দেখতাম যে কোনো মন্দির, কোনো পাড়ায়, কোনো আটচালা করে, এইরকম নানা জায়গায় বয়স্ক থেকে শুরু করে, মানে ফ্রম ইয়াঙ্গার টু ওল্ড সবাই জড়ো হতেন এবং সবাই নিজের কেউ গল্প, কেউ খেলাধুলা এগুলো করতেন। তো ওইখানেও তার ব্যতিক্রম ছিল না, ওইখানেও এগুলো চলতো। তো মন্দির চত্বরে জড়ো হতো সবাই, ছোটরা ছোটদের মতো খেলতো, বড়রা বড়দের মতো গল্প করতো, বয়স্করাও কালচার করতো। এবং তখনকার দিনেও যে নারীদের সমস্যা, তৎকালীন সময়ের খবরাখবর, সেগুলো সব তারা জানতো। তো তখন একটা ম্যাগাজিন বেরোতো, এই ম্যাগাজিনটা প্রতি বুধবার বেরোতো। ম্যাগাজিনটার নাম কি ছিল? কাশী যাত্রা। এবং সিরিয়ালি এটা পাবলিশড হয়ে যেত। তো এই সিরিয়ালি এটা পাবলিশড হওয়ার পর, পাবলিশড হতে হতে প্রতি বুধবার বেরোলেও লেখিকা বলছেন যে এখানে কমিউনিকেশনের এতটাই গ্যাপ ছিল, কমিউনিকেশনের এতটাই প্রবলেম ছিল, মানে এতটাই আন্ডার ডেভেলপ ছিল, যে সকালে ম্যাগাজিনটা বেরোলেও আফটারনুনে এসে, ওয়েডনেসডে আফটারনুন, লেখিকা মেনশন করে দিচ্ছেন, অথর মেনশন করে দিচ্ছেন, ওয়েডনেসডে আফটারনুনে এসে ম্যাগাজিনটা পৌঁছাতো তাদের ওখানে। বাসে করে আসতো, সেখানে যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো ছিল না। এবং তারপরেও সেই ম্যাগাজিনটা সিরিয়ালি প্রতিবার সেই ম্যাগাজিনের ঘটনাগুলো পরপর পড়ে পড়ে শোনাতে হতো তার গ্র্যান্ডমাকে। এর ম্যাগাজিনটা কী ছিল? ম্যাগাজিনের ঘটনাটার একটা ঘটনা ছিল, যে ঘটনাটার সঙ্গে লেখিকার গ্র্যান্ডমা একটা সিমিলারিটি পেয়েছিলেন। সেই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে,
ওইখানে কাশি যাত্রায় তিনি পড়ছেন যে একজন বৃদ্ধা, তার অনেক ইচ্ছা আছে, তিনি কাশী যাবেন এবং কাশীর যে বিশ্বেশ্বর শিব অর্থাৎ বেনারসের যে বিশ্বেশ্বর শিব, তো সেই শিবের মাথায় তিনি জল ঢেলে পুণ্য অর্জন করবেন। আমরা সবাই জানি যে বেনারস বা বারাণসী, যেখানে বিশ্বনাথ টেম্পল আছে, তো বাবা বিশ্বনাথের মন্দিরে বিশ্বেশ্বরের শিবের মাথায় যদি আমরা জল ঢালতে পারি, বা এটা একটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, সে 12টা জ্যোতির্লিঙ্গের একটা, তো এর মাথায় যদি আমরা জল ঢালতে পারি, তাহলে আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী আমাদের খুব পুণ্য লাভ হয়। এই পুণ্য লাভের আশায় সেই বৃদ্ধা, একজন বৃদ্ধা, তিনি গরিব অসহায় হলেও তিনি খুব কষ্টে ক্লিষ্টে তিনি কি করেছেন, কাশী যাত্রা করার জন্য অর্থ সঞ্চয় করেছেন, এবং অর্থ সঞ্চয় করার পর কাশী যাবেন এই উদ্দেশ্যে তিনি কি করেছেন, তিনি তার সমস্ত কিছু প্রস্তুত করেছেন, প্রায় তৈরি তার কাশী যাওয়া। কাশী যাবেন, বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালবেন, বৃদ্ধ বয়সে পুণ্য অর্জন করবেন। এটা তো নর্মাল সব মানুষেরই আমাদের কাম্য, তাই না? আমরা তো সবাই চাই, সবার ইচ্ছা, সাথে যে কোনো বয়সেই হোক। তো তিনিও তার ইচ্ছাটাকে মানে যে রাখবেন কথাটা, সেই হিসাবে তিনি সমস্ত কিছু জোগাড় করেছেন। এবার কি হয়েছে, তিনি যাওয়ার জন্য সব প্রস্তুত। এবারে কথা আছে যে আমাদের ওপরওয়ালা বা আমাদের সৃষ্টিকর্তা যে আমাদের জন্য কি করে রেখেছেন, কিভাবে সাজিয়ে রেখেছেন, ঠিক তার মতোই আমাদেরকে চলতে হয়। তো সেই অনুযায়ী তিনি কি করেছেন, তিনি যাওয়ার জন্য প্রস্তুত। এদিকে তিনি একবার কি দেখলেন, যে যাওয়ার প্রস্তুতের মুহূর্তে তিনি দেখলেন একটা অসহায় অনাথ, একটা অরফেন গার্ল, যার আবার কি হচ্ছে, সে অরফেন গার্লের যেন, মেয়েটার যেন তার বিয়ে হচ্ছে না। কেন না, বিয়ের জন্য যেটুকু টাকা পয়সার দরকার, যেটুকু অ্যারেঞ্জমেন্টের দরকার, সেই সামর্থ্যটুকু একটা অরফেন গার্লের নেই। একজন অরফেন তো, কারণ সি হ্যাজ লস্ট হার ফাদার অ্যান্ড মাদার বোথ। তো যেহেতু তাকে হারিয়েছেন, কে দাঁড়াবে তার পাশে, কে তাকে একজন গার্জেনের ভূমিকা পালন করে তার বিয়ে দেবে, এটাও তো একটা চিন্তার না। সেই জিনিসটাই চোখে পড়ে কাশী যাওয়ার জন্য প্রস্তুত থাকা মানসিকতার ওই বৃদ্ধা মহিলার। তো স্বভাবতই এই অরফেন গার্লকে দেখে খুব তার কষ্ট হয়। তিনি তার সিম্প্যাথেটিক অ্যাটিটিউড তার প্রতি দেখানোর জন্য তিনি ডিসিশন নেন যে থাক, আর আমি কাশী যাব না। আমার এখন হয়তো একমাত্র কাজ, হয়তো বিশ্বনাথ মানে বাবা বিশ্বনাথ শিব নিজে হয়তো মনে মনে লিখে রেখেছেন এটাই, যে আমি এখন ওই যে অরফেন গার্লটা, তার বিয়ের জন্য আমি সব দায়িত্বটুকু নিই, এবং আমার যেটুকু সঞ্চয় করেছি কাশী যাত্রা যাওয়ার জন্য, সেই সবটুকু দিয়ে তিনি ওই অরফেন গার্লের যে ইচ্ছা, যে বিবাহটা, তিনি সেটা সম্পন্ন করেন। এবং সেই জন্য তিনি কী করেন, তার কাশী যাত্রা যাওয়াটা সেই মুহূর্তে স্টপ করেন, এবং ওই মেয়েটার ইচ্ছাটাকে কী করেন, সাকসেসফুল করেন। এটাও হয়তো ঈশ্বরের একটা ইচ্ছা, এবং এটাতেই তার পুণ্য অর্জন হয়। এই গল্পটা কাশী যাত্রা তিনি শুনছিলেন। কে শুনছিলেন? অথরের যে গ্র্যান্ডমাদার, অর্থাৎ সুধামূর্তির যিনি গ্র্যান্ডমাদার, তার ওই 62, এবং তিনি শুনতে শুনতে ওই ঘটনার বৃদ্ধার সঙ্গে তিনি নিজের অনেকটা সিমিলারিটি খুঁজে পান, যে আমারও তো কাশী যাওয়ার ইচ্ছা ছিল, আমিও তো এরকম একজন বৃদ্ধা। আর ওই অনাথ গার্ল, উনি যেহেতু অনাথ ছিলেন, ওরকম একটা, সুধামূর্তি অনাথ না হলে সুধামূর্তিকে তিনি তার একটা নাতনি সামনে আছে, এই ভাবনা নিয়ে তিনি অনেকটা নিজের মধ্যে সিমিলারিটি খুঁজে পেয়েছেন, এবং এই সিমিলারিটিটার জন্য তিনি আরও গল্পটাকে পড়ার জন্য উৎসুক হয়ে পড়েন, জানার জন্য উৎসুক হয়ে পড়েন। কিন্তু তিনি তো পড়াশোনা জানেন না, তাই তিনি ডিপেন্ড করে থাকেন কার উপর? সুধামূর্তির উপর। এই সুধামূর্তি তাকে প্রতি বুধবার যে ম্যাগাজিন বেরোতো,
সেটা তিনি পড়ে পড়ে শোনাতেন, গল্পটার ঘটনাবলী বলতেন। একটা সময় কি হলো, একটাবার সুধামূর্তি তিনি বলছেন লেখিকা যে আমি পাশের গ্রামে একটা বিবাহ ছিল, তো তখনকার বিবাহ মানে প্রচণ্ড জাঁকজমক, একসঙ্গে সবাই মেলা মেশা জড়ো হওয়া, একটা আনন্দের একটা সময়। তো আমি দুদিনের জন্য সেখানে গিয়েছিলাম। তো গিয়েছিলাম দুদিন থাকবো ভেবে, কিন্তু সেখানে আমি 1 সপ্তাহ থেকে যাই, এবং 1 সপ্তাহ থেকে যাই ওইখানে। তো 1 সপ্তাহের মধ্যে সেই বুধবারটাও পড়ে যায়। সেই বুধবারে যথারীতি আফটারনুনে ম্যাগাজিনও চলে আসে, সেই কাশিযাত্রা ম্যাগাজিন। কিন্তু বৃদ্ধা যিনি মানে গ্র্যান্ডমাদার, সুধামূর্তির গ্র্যান্ডমাদার, লেখিকার গ্র্যান্ডমাদার, তিনি কি করেন, তিনি সুধামূর্তিকে পান না। তিনি সেই দিনের তার সেই গল্পের পাঠককে অর্থাৎ লেখিকাকে তিনি সেদিন পান না, তার গল্পটা সেদিন শোনাও হয় না। তিনি বহুবার গল্পটা বইটা দেখেছেন, হাত নেড়েছেন, ছবিগুলোকে বুঝেছেন, কিন্তু লেখাগুলোকে হাত নেড়েও তিনি পড়তে পারেননি বা বুঝতে পারেননি কি লেখা আছে, এই ঘটনাটা কি হলো। এরপর তিনি প্রচণ্ড কষ্ট পান। কেন? তিনি এটাই ভাবেন যে সুধা নেই, আজ আমার জায়গাটা অন্ধকার, তাই আমি তার উপর ডিপেন্ডেন্ট। আমার সব কিছু আছে, সচ্ছল একটা পরিবার আছে, আমি ছেলে মেয়েদেরকে, যেহেতু আমি নিজে পড়াশোনা করতে পারিনি, ছেলে মেয়েদেরকে ওয়েল এডুকেটেড করেছি, নাতনিও ওয়েল এডুকেটেড হচ্ছে, কিন্তু আমি নিজেও ওয়েল এডুকেটেড এখনো নই, আমি পড়াশোনা জানি না, আমাকে যে সবার উপর ডিপেন্ড করতে হবে। এই চিন্তাধারা সব আছে, অথচ তবুও আমি ইন্ডিপেন্ডেন্ট এখনো হতে পারি না। শুধুমাত্র একটাই কারণ, ল্যাক অফ এডুকেশন। তো সেই জন্য তিনি প্রচণ্ড কষ্ট পান এবং তিনি কাঁদতে থাকেন। সুধামূর্তি এসে গ্র্যান্ডমায়ের কান্না দেখে, গ্র্যান্ডমা করে আব্বা বলতো, আব্বার কান্না দেখে তিনি প্রচণ্ড, সে কিছু বুঝতে পারে না, 12 বছরের একটা মহিলা তো কতটাই বা বুঝবে। তিনি জিজ্ঞেস করেন, তুমি কাঁদছো কেন? সুধামূর্তি একটু নিশ্চুপ থাকে, মানে চুপ থাকে। তিনি তারপর কিছু না বললেও, সুধামূর্তি যখন রাতে ঘুমিয়ে যায় তখন তার গ্র্যান্ডমা মানে তার ঠাকুমা রাত্রেবেলা এসে সুধামূর্তির মাথার সামনে বসে, সুধামূর্তির মাথায় হাত বোলায় এবং তার জীবনের কথা বলতে থাকে, যে একটা সময় তার প্রচণ্ড পড়ার ইচ্ছা ছিল, কিন্তু সেই তৎকালীন সময়ে বিবাহ, পরিবার পরিস্থিতি চাপে আর পড়াশোনা করা হয়নি। তার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর তিনি সব সময় চেয়েছিলেন যে আমি যেহেতু পড়াশোনা করতে পারিনি, আমি সুযোগ সুবিধা পাইনি, আমার এই অসহায় অবস্থা যেন কোনোদিন আমার ছেলেমেয়েরা না পায়। তিনি সেই জন্য তার ছেলে মেয়েদেরকে ওয়েল এডুকেটেড করে তোলেন। তারপর তার নাতি নাতনি হয়, নাতি নাতনিদের সঙ্গে তিনি সময় কাটাতে কাটাতে তার যে পড়তে না পারার কষ্টটা তিনি ভুলে গেছিলেন আস্তে আস্তে। তো কিন্তু আজ তার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ কি, আজ তিনি আবার সেই জায়গাটা দেখেছে। কারণ কাশিযাত্রা নোবেলটা সুধা ছাড়া তিনি কাউকে বলতেও পারেননি মুখ করে যে এটা একটু পড়ে দাও, এই গল্পটা কী লেখা আছে একটু বলে দাও। এটা তিনি পারিপার্শ্বিক কোনো লোককে, আশেপাশের কোনো লোককে তিনি বলতে পারেননি, সুধার উপর ডিপেন্ড করেছিলেন। কিন্তু সুধা তো চলে গেছিল পার্শ্ববর্তী একটা গ্রামে, বিবাহের কোনো একটা ম্যারেজ সেরিমনি ছিল, সেখানে অ্যাটেন্ড করতে। তো সেটা দুদিনের জন্য যাওয়ার প্ল্যান থাকলেও তিনি সেখানে 7 দিন স্টে করে যান, মাঝখানে ম্যাগাজিনটা চলে আসে। তাই গ্র্যান্ডমায়ের সেই কষ্টটা, সেই ইচ্ছাটা আবার জেগে ওঠে, যে সবই তো পেয়েছি, একটা সুন্দর, একটা সচ্ছল একটা পরিবার পেয়েছি, কিন্তু কি পাইনি, পড়াশোনাটা আমার এখনো হয়নি। তাই তিনি তারপর সুধামূর্তিকে একটা প্রমিস করেন যে তাকে আজ থেকে তিনি পড়াবেন কন্নড়, মানে কানাডার অ্যালফাবেট তিনি চেনাবেন, আইডেন্টিফাই করাবেন, তিনি যেন পড়তে পারেন। এবং সেটা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেন, সেটা হচ্ছে কখন, দশেরার উৎসব যেটা হয় সেই টাইমে। অবশেষে সুধামূর্তি প্রথমে ভেবেছিলেন যে এই 62 বছর বয়সে এত কষ্ট পরিশ্রম করে কি আর শিখতে পারবে, পড়তে পারবে?
কিন্তু মেন্টাল ডিটারমিনেশনটা একটা চরম জিনিস। তো সেই অনুযায়ী তিনি পড়তে শুরু করেন। পড়তে শুরু করার পর প্রচণ্ডভাবে তিনি লেবোরিয়াস একটা ইফোর্ট তিনি দেন, পড়াশোনার প্রতি নিজেকে প্রচণ্ডভাবে ডেডিকেট করেন, এবং তার ডেডিকেশনের ফল দুসরা টাইমেই তিনি কন্নড় অ্যালফাবেট তো শিখেই যান, এবং রাইটারের নাম, কাশিযাত্রা নোবেলটার নাম এবং লাইনও পড়তে পারেন। এবং পড়তে পারার পর তিনি সুধামূর্তিকে মন্দিরের চত্বরে ডেকেছিলেন এবং তাকে একটা গিফট দিয়েছিলেন, একটা ফ্রক, মেয়েরা যে ফ্রক পরে সে ফ্রক। এবং একটা আশ্চর্য ঘটনা করেছিলেন, 12 বছরের ওই নাতনিকে 62 বছরের যে ঠাকুমা, তিনি প্রণাম করেছিলেন পায়ে হাত দিয়ে। সুধামূর্তি চমকে গেছিল, এটা কি করলো ঠাকুমা? এল্ডার প্রণাম করলো একটা জুনিয়রকে, একটা সিনিয়র পার্সন একটা প্রণাম করছে একটা জুনিয়র পার্সনকে, এটা কি করলো? এর ব্যাখ্যা ঠাকুমাই দিয়েছিল, বলল বাবা মা এল্ডার্স শুধু এদেরকে প্রণাম করতে নেই, টিচারকে প্রণাম করতে হবে। যিনি শেখান, যার কাছ থেকে আমরা কোনো কিছু শিখি, তিনি শিক্ষক। আর এই শিক্ষকের কোনো জেন্ডার হয় না, কোনো এজ হয় না, কোনো কাস্ট হয় না, ঠিক আছে? এই সমস্ত কিছু ঊর্ধ্বে হচ্ছে শিক্ষক। শিক্ষক ছোট বড় হয় না। তাই তিনি আজ যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তার টিচার হচ্ছেন সুধামূর্তি, ওই 12 ইয়ার্স তার গ্র্যান্ড ডটার, এবং তার কাছ থেকে শিক্ষা লাভ করে তিনি শিক্ষিত হয়েছেন। তার যে একটা গিল্টি ফিলিং, তার যে একটা অসহায়, একটা মানে কি বলবো, একটা পোর কন্ডিশন ছিল, তার যে একটা মেন্টাল ডিজায়ার ছিল যে তিনি পড়াশোনা জানেন না, তিনি পড়াশোনা শিখতে চান, এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি, সেটা তিনি আজ পেয়েছেন, সাকসেস হয়েছেন। তার জন্য তিনি প্রণাম করেছেন তার টিচারকে। সুধামূর্তিও তখন বলেন যে তুমিও খুব ভালো এবং ডেডিকেটেড স্টুডেন্ট, যে এত তাড়াতাড়ি শিখে গেল। সুধামূর্তিও তাকে একটা উপহার দেন, সেই উপহারটা খুলে তিনি দেখেন সেই কাশিযাত্রা ম্যাগাজিনটা, এবং সেটা থেকে তিনি রাইটার এবং গল্পের লাইন পড়েও শোনেন। এটা হচ্ছে ফ্যাক্ট গল্পের। গল্পটা তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম জানি না, যদি তোমরা বুঝেছো চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তবে একটা কথা মনে রাখো, আমার এই গল্পটা পড়ে নজরুল একটা কথা মনে পড়লো, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। অর্থাৎ যা কিছু মহান সৃষ্টি, যা কিছু নোবেল ক্রিয়েশন, যা কিছু এভারগ্রিন, তার হাফ করেছে ছেলেরা, হাফ করেছে মেয়েরা। বোথ আর ইকুয়াল, ঠিক আছে? এবং এই যে নারী শক্তির একটা ক্ষমতা, পাওয়ার, সুধামূর্তি এখানে তুলে ধরেছেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এবং প্রচণ্ড একটা সুন্দর একটা এই ফিকশন। তোমাদের পড়ে আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে আবার বলছি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিওগুলো পেতে তোমরা চ্যানেলটার সঙ্গে অবশ্যই জুড়ে থাকো। আজ এটুকুই, ধন্যবাদ।